গুড মর্নিং এভরিবডি। আজকে তোমাদের নেক্সট চ্যাপ্টার কার্যক্ষমতা শক্তির পর যে নেক্সট চ্যাপ্টারটা শুরু করব আজ। স্থিতিবিজ্ঞান। স্থিতিবিজ্ঞান বলতে কি বোঝায়? বলতে এরকম আমরা ভাবতে পারি যে যখন কোনো একটা বস্তু সাম্যাবস্থায় থাকে, এই সাম্যাবস্থায় থাকাটাকে তার স্থিতি অবস্থা বলা হয়। এই স্থিতি সংক্রান্ত অর্থাৎ আমরা যে কাইনেমেটিক অর্থাৎ বলবিজ্ঞান যখন আমরা শুরু করি সেখানে আমরা দুটো পার্ট, বলবিজ্ঞানকে দুটো পার্টে ভাগ করেছিলাম। একটা হচ্ছে স্থিতিবিজ্ঞান আর একটা হচ্ছে স্মৃতিবিজ্ঞান। ওই স্থিতিবিজ্ঞানে বল সংক্রান্ত বিভিন্ন বস্তুর গতির কারণ ইত্যাদি সমস্ত কিছু নিয়ে ব্যাখ্যা করা হবে। আর স্থিতিবিজ্ঞান যে পার্টটা পড়ছি স্ট্যাটিক্স সেটা হচ্ছে যে একটা বস্তুর উপর ক্রিয়াশীল বিভিন্ন যে বল, এই বলগুলোর ক্রিয়াতে বস্তুর কোন শর্তে সে স্থির অবস্থায় থাকবে, ঠিক আছে, বা সাম্যাবস্থায় থাকবে। সেই সাম্যাবস্থায় থাকার শর্ত বিভিন্ন অবস্থায় আমরা সেটা নির্ণয় করব, ঠিক আছে। তো এই স্থিতিবিজ্ঞানের প্রথম যে অংশটা সম্বন্ধে আমাদের জানতে হবে সেটা হচ্ছে কি না, দৃঢ় বস্তু। দৃঢ় বস্তু, কারণ এই স্থিতিবিজ্ঞানের যতগুলো থিওরি এখানে ব্যাখ্যা করা আছে সব কিন্তু দৃঢ় বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে দৃঢ় বস্তু ব্যাপারটা কি বা দৃঢ় বস্তু কাকে বলে সেটা আমাদেরকে জানতে হবে। দৃঢ় বস্তু হচ্ছে সেই সমস্ত বস্তুগুলোকে দৃঢ় বস্তু বলবো যাদের উপর বল প্রয়োগ করলে বস্তুর অণুগুলোর কোনো আপেক্ষিক ত্বরণ হবে না। আমি যদি উদাহরণ হিসাবে বলি যে ধরো একটা রাবারের বল, সেই রাবারের বলের যদি কোনো অংশে আমি একটা ফোর্স প্রয়োগ করি, সেক্ষেত্রে কি হয় না, যে অংশটায় ফোর্সটা অ্যাপ্লাই করছি ওই অংশটা বসে যায়, ঠিক আছে। তার মানে কি, ওই অণুগুলো, এই বলটা যে পদার্থ নিয়ে গঠিত তার যে কণাগুলো আছে সেই কণাগুলোর একটা আপেক্ষিক ত্বরণ ঘটে যায় প্রযুক্ত বলের ক্রিয়াতে। তো এই বলটাকে তখন কিন্তু আমরা দৃঢ় বস্তু বলবো না। কিন্তু যদি একটা কোনো লোহার কোনো বস্তু, সেই বস্তুটার উপর তুমি যখন বাইরে থেকে বল প্রয়োগ করবে, দেখা যাবে কি এই বস্তুটার কোনো অণুগুলোর আপেক্ষিক ত্বরণ হচ্ছে না, তখন সেটাকে আমরা দৃঢ় বস্তু বলবো, ঠিক আছে। তো বাস্তবে এটা তোমাদেরকে জেনে রাখতে হবে যে বাস্তবে কোনো বস্তুই কিন্তু আদর্শ দৃঢ় বস্তু নয়। আর আদর্শ দৃঢ় বস্তু হতে হলে বস্তুটার উপর ইনফিনিটি পরিমাণ বল প্রয়োগ করলেও, মানে এদিকে তুমি বল প্রয়োগ করছো, এদিকে বল প্রয়োগ করছো, এরকম প্রতিনিয়ত বল প্রয়োগ করবে, তাহলে কিন্তু তার বস্তুর অণুগুলো, এখানে যতগুলো অণু আছে বস্তুটার মধ্যে, সেই অণুগুলোর মধ্যে কোনো আপেক্ষিক ত্বরণ ঘটবে না, ঠিক আছে। এইটা যদি হয়ে থাকে তখনই কিন্তু আমরা দৃঢ় বস্তু বলবো। তাহলে আদর্শ দৃঢ় বস্তুর ক্ষেত্রে বাহ্যিক প্রতিনিয়ত বল প্রয়োগ করলে কোনো রকম তোমার হচ্ছে অণুর আপেক্ষিক ত্বরণ হয় না, ঠিক আছে। আর বাস্তবে যে কোনো বস্তুই, লোহারই বলো ইস্পাতই বলো, প্রত্যেকটার একটা নির্দিষ্ট সীমা থাকে, যেই সীমা অতিক্রম করে গেলে বস্তু কিন্তু অণুগুলোর আপেক্ষিক ত্বরণ ঘটে যায়। সেই জন্য বাস্তবে কোনো বস্তুই দৃঢ় বস্তু নয়। তো এরপর যেটা আমরা করব ভরকেন্দ্র। এই ভরকেন্দ্র সম্বন্ধে আমাদের একটা ধারণা দরকার এখানে, যদিও এই ভরকেন্দ্র নিয়ে একটা ডিটেলস এখানে ব্যাখ্যা করা আছে। তো ভরকেন্দ্র ব্যাপারটা কি, ভরকেন্দ্র ব্যাপারটা বোঝানোর আগে আমরা একমাত্রিক গতি বা নিউটনের গতিসূত্র বা এই স্থিতিবিজ্ঞান চ্যাপ্টারের আগে পর্যন্ত যেটুকু পড়েছি বা যেখানে পড়েছি ওই জায়গায় প্রত্যেকটা অংশে একটা কথা বলা আছে যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করছো, বল প্রয়োগ করার ফলে বস্তুটা ধরে নাও সরলরেখা বরাবর গতিশীল হচ্ছে। তাহলে এক্ষেত্রে যে বলটা প্রয়োগ করো সেই বলটা আমরা কিন্তু ধরেই নিই বস্তুটার মধ্যে অবস্থিত এমন একটা বিন্দুতে বল প্রয়োগ করা হয় যেটার কারণে বস্তু শুধুমাত্র তার ঐখিক গতি উৎপন্ন হয়। মানে ওখানে কিন্তু আমরা কৌণিক গতি সম্বন্ধে কোনো ধারণা কিন্তু এখন পর্যন্ত নেইনি, যতগুলো চ্যাপ্টার আমরা পড়লাম এই চ্যাপ্টারগুলোতে। তার মানে প্রত্যেকটা অংশে বস্তুটার উপর এমন কোনো বিন্দুতে বল প্রয়োগ করা হচ্ছে যেখানে বল প্রয়োগ করলে বস্তুর শুধুমাত্র রৈখিক গতি উৎপন্ন হয়, এটাই ধরে নেওয়া হয়, ঠিক আছে। তো
তার মানে এখানে যদি আমরা খুব কোণা, একটা খুব ক্ষুদ্র কোণা, মানে একটা বস্তু, সামগ্রিক বস্তুর একটা খুব ক্ষুদ্র কোণার কথা ভাবি, সেই কোণার উপর যদি বল প্রয়োগ করা হয় তাহলে কোণাটার কিন্তু রৈখিক গতি উৎপন্ন হবে, কারণ তার অন্য অংশে বল প্রয়োগ করার কোনো উপায় থাকছে না। ঠিক আছে, খুব ক্ষুদ্র যদি আকারে হয়, ক্ষুদ্র আকারের যদি বস্তু হয়, তার উপর যখন বল প্রয়োগ করবে সেই কণাটার কিন্তু রৈখিক গতি উৎপন্ন হবে, কোনো কৌণিক গতি বা রৈখিক গতি ছাড়া কোনো রকম গতি এখানে আমরা দেখতে পাবো না। কিন্তু যখনই একটা বিস্তৃত বস্তু হবে, তুমি যদি এই জায়গায় বল প্রয়োগ করো ঠিক মধ্যবিন্দুতে, তখন দেখা যাবে কি বস্তুটা তোমার সরলরেখা বরাবর যাচ্ছে। কিন্তু যদি এইরকম জায়গায় কোনো বল প্রয়োগ করো, তখন দেখা যাবে কি একটা আবর্তন গতির সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, সেই জন্য আমাদের এখানে একমাত্রিক গতির কথা যদি ভাবি, তাহলে বস্তুর মধ্যে অবস্থিত এমন একটা বিন্দুর কথা ভাবতে হবে যেই বিন্দুতে বলটা প্রয়োগ করলে বস্তুর কিন্তু শুধু রৈখিক গতি উৎপন্ন হবে, কৌণিক গতি কিন্তু উৎপন্ন হবে না। ঠিক আছে, তাহলে এখানে তোমার ভরকেন্দ্রের একটা সংজ্ঞা তোমাকে দিতে হবে। ভরকেন্দ্র কাকে বলে তার সংজ্ঞা যেটা দেওয়া আছে, যে কোনো বিস্তৃত বস্তু বা বস্তু কণা সমষ্টির ভরকেন্দ্র হলো এমন একটি বিন্দু যে বিন্দুতে বল প্রয়োগ করলে শুধুমাত্র বস্তুটির রৈখিক গতি উৎপন্ন হয়, কোনো কৌণিক গতি উৎপন্ন হবে না। ঠিক আছে, তো সিম্পলি আমি এই ব্যাপারটাকে আর একটু বলছি, যে ধরো এরকম বড় বস্তু নিয়ে যদি করি তাহলে একটু ভালোভাবে বোঝা যাবে। ধরুন এটা যদি 1 টাকার কোনো কয়েন হয়, এই 1 টাকার কয়েনের উপর তুমি এইরকম জায়গায় এই বরাবর যদি তুমি বলটা প্রয়োগ করো, একদম বলের অভিমুখটা যদি তার কেন্দ্রগামী হয়, তাহলে দেখা যাবে কি বস্তুটা একদম সিম্পল সরলরেখা বরাবর গতিশীল হচ্ছে। কিন্তু যখনই এই বলটা তুমি এই সেন্টারে না প্রয়োগ করে সেন্টার থেকে কিছু দূরে কোনো একটা বিন্দুতে প্রয়োগ করবে, তখনই দেখা যাবে কি বস্তুটা যেরকম কৌণিক গতি, মানে রৈখিক গতির সাথে সাথে কৌণিক গতি উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তাহলে তোমাকে রৈখিক গতি, শুধুমাত্র রৈখিক গতি উৎপন্ন হতে হলে বস্তুর মধ্যে অবস্থিত এমন একটা বিন্দু ভাবতে হবে যেই বিন্দুতে বস্তুটা শুধুমাত্র রৈখিক গতি উৎপন্ন হবে। ঠিক আছে, তো এই ভরকেন্দ্রের অবস্থানটা তোমাদেরকে নির্ণয় করতে হবে। অর্থাৎ আমরা তো যে কোনো বস্তুর একটা ভরকেন্দ্র পাবো, ভরকেন্দ্রটা কোনখানে থাকবে, তো সেই বিন্দুতে বলটা প্রয়োগ করলে তবে রৈখিক গতি উৎপন্ন করা যাবে। তো সুতরাং আমাদেরকে ভাবতে হবে যে ওই বিন্দুটা কোথায়, ওটার অবস্থান কোথায়, সেই অবস্থানটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। নর্মালি আমরা যদি ধরো এই একটা বস্তু বলি, এই বস্তুটারও কিন্তু একটা ভরকেন্দ্র আছে, সেই ভরকেন্দ্রটা আমরা যখন নির্ণয় করব, দেখবে এই জায়গায় তুমি কোনো একটা জায়গায় যদি স্থাপন করো হাতের উপর, তখন দেখা যাবে কি যে এই যে দেখো ব্যালেন্স অবস্থায় আছে। ঠিক আছে, তার মানে কি ভরকেন্দ্র তোমার এই জায়গায় আছে। তো তুমি যদি এখানে তুমি বল প্রয়োগ করো, এইবারে এইটাকে যদি অনুভূমিক অবস্থায় রেখে তুমি যদি ঠিক এই জায়গায় বল প্রয়োগ করো, তখন দেখা যাবে কি বস্তুটা সরলরেখা বরাবর গতিশীল হচ্ছে। কিন্তু এই জায়গা ব্যতীত তোমার যদি অন্য কোনো জায়গায় বলটা প্রয়োগ করা হয়, তখন তার মানে আবর্ত গতির সাথে সাথে সে সামনের দিকে গতিশীল হবে, অর্থাৎ বিশুদ্ধ রৈখিক গতি উৎপন্ন হবে না। ঠিক আছে, তাহলে এই ভরকেন্দ্রের অবস্থান আমরা যেমন এটা প্র্যাকটিক্যালি দেখালাম, তোমাদেরকে থিওরিটিক্যালি এটা নির্ণয় করতে হবে। এটা তোমাদের ভরকেন্দ্রের যে ফর্মুলাটা আমরা এখন এস্টাবলিশ করতে যাচ্ছি, এই ইকুয়েশনটা কিন্তু তোমাদের পরীক্ষাতে, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা বলো বা আমাদের 11-এর পরীক্ষাতেও হচ্ছে তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট আছে, এটার উপর এমসিকিউ থাকে। ঠিক আছে, এমসিকিউ বা 2 নম্বরের অঙ্কের মধ্যেও দিতে পারে। আচ্ছা, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে কি ভরকেন্দ্রের অবস্থান। এই ভরকেন্দ্রের অবস্থান ব্যাপারটাকে রিয়েলাইজ করার জন্য বা থিওরিটিক্যালি ব্যাপারটা বোঝার জন্য এখানে একটা উদাহরণ দেওয়া আছে, খুব সুন্দর উদাহরণ। সেটা হচ্ছে কি, যে ধরে নাও একটা দোকানে তোমার C1 দামের এবং C2 দামের কিছু সংখ্যক পেন আছে। ঠিক আছে, কিছু সংখ্যক পেন আছে, তুমি দোকানে গেলে তুমি C1 দামের N1 সংখ্যক পেন নিলে এবং C2 দামের N2 সংখ্যক পেন নিলে। ঠিক আছে, তাহলে তুমি টোটাল কত পেন নিলে না, পেনের সংখ্যা হচ্ছে N1 প্লাস N2, এটা হচ্ছে টোটাল পেনের সংখ্যা। আচ্ছা, কত দাম দিয়ে কিনলে, মোট কত খরচ হলো এই পেনটা কেনার জন্য? তাহলে দেখো N1 সংখ্যক পেনের দাম মানে C1 দামের, সেটা কি C1 N1, আর N2 সংখ্যক পেনের দাম কত C2 N2। ঠিক আছে, তাহলে মোট কত খরচ হলো সেটা হচ্ছে এইটা। তাহলে এক একটি পেনের দাম কত, মানে যদি বলা হয় গড় দাম,
পেনগুলোর গড় দাম সেটা কত, ডিভাইডেড বাই n1 প্লাস n2। এটাই হচ্ছে এভারেজ একটা ভ্যালু প্রত্যেকটা পেনের জন্য, প্রত্যেকটা পেনের গড় দাম হচ্ছে এইটা। তাহলে এইভাবে আমরা নির্ণয় করি। ঠিক সেরকম ভাবেই এখানে দুটো বস্তু আছে, ধরে নাও m1 একটা বস্তু আছে আর m2 একটা বস্তু আছে। ধরো এইরকম একটা অবস্থান থেকে m1 বস্তুটা x1 দূরত্বে আছে আর m2 বস্তুটা তোমার আছে x2 দূরত্বে। তাহলে এদের ভরকেন্দ্রটা কোথায় থাকবে? নর্মালি তোমরা বুঝতেই পারছো, এদের কোনো একটা মাঝামাঝি কোনো একটা স্থানে এরকম জায়গায় ধরো ভরকেন্দ্রটা থাকবে। তাহলে এই ভরকেন্দ্রের অবস্থান যদি x হয়, আমরা এটা লিখতে পারবো এই থিওরি অনুযায়ী x সমান m1 x1 প্লাস m2 x2 বাই m1 প্লাস m2। ঠিক আছে, এইটি হচ্ছে ভরকেন্দ্রের অবস্থান। এটা দুটো বস্তু বিন্দুর ক্ষেত্রে আমরা কিন্তু এই ইকুয়েশনটা লিখলাম। এবার এখানে যদি তোমার অসংখ্য বিন্দু বস্তু হয়, তাহলে সেক্ষেত্রে তাদের ভরকেন্দ্রের অবস্থানটা আমরা কিভাবে নির্ণয় করব? ঠিক আছে, তো সেইটা নির্ণয় করার জন্য আমাদেরকে জাস্ট এরকম ভাবেই প্রমাণ করতে হবে। সেটা কিরকম, ধরে নাও ত্রিমাত্রিক দেশে এরকম 3 ডাইমেনশন স্পেসে ধরে নাও একটা বস্তু আছে, m1 বস্তুটা আছে তার r1 দূরত্বে, r1, m2 আছে r2 দূরত্বে, m3 r3 দূরত্বে। ঠিক আছে, এরকম অসংখ্য বিন্দু আছে, বিন্দু ভর নিয়ে একটা বস্তু গঠিত আছে, বিস্তৃত বস্তু। ঠিক আছে, তো সেই বিস্তৃত বস্তুর ভর কেন্দ্র কোথায় হবে সেটা নির্ণয় করবে। আচ্ছা, এই ছবিটাকে এরকম ভাবে না এঁকে আমি বিস্তৃত বস্তু যেরকম হয় সেটাই একটু এঁকে দিই। ধরো এই ত্রিমাত্রিক নির্দেশান্তে এরকম একটা কোনো বিস্তৃত বস্তু আছে। এই বিস্তৃত বস্তুটা অসংখ্য বিন্দু ভর নিয়ে গঠিত। ঠিক আছে, অসংখ্য বিন্দু ভর নিয়ে গঠিত, ছোট ছোট বিন্দু ভর। তো তাদের ভর কেন্দ্র কোথায় অবস্থান করবে সেটা নির্ণয় করতে হবে। তো সেটার জন্য এই যে আমি যেটা বলছিলাম, ধরো এখানে তোমার m1 কণা আছে r1 দূরত্বে, m2 আছে r2 দূরত্বে, m3 আছে r3 দূরত্বে। ঠিক আছে, আর তাহলে এখান থেকে তোমাকে RCM মানে এখানে তোমার ক্যাপিটাল M, বস্তুর ভর যদি M হয়, অর্থাৎ এখানে RCM নির্ণয় করতে হবে, সেন্টার অফ মাস, এটার অবস্থান নির্ণয় করতে হবে। তাহলে আমাদের যে ফর্মুলা, সেই ফর্মুলা অনুযায়ী আমরা যেটা জানি যে সেন্টার অফ মাস যদি x অক্ষ বরাবর, আমি যদি শুধু x অক্ষ বরাবর ধরে নিই, ধরো এটা মূল বিন্দু, এখানে একটা বস্তু আছে m1, m2, m3। ঠিক আছে, যেটা একটু আগে করছিলাম, বিভিন্ন বস্তু তোমার x1, x2, x3 ইত্যাদি দূরত্বে অবস্থিত আছে। তাহলে সেন্টার অফ মাস সেটাকে শুধু যদি x বলা হয়, x সমান কত হবে, m1 x1 প্লাস m2 x2 m3 x3 ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m3। ঠিক আছে, এরকম ভাবে শুধুমাত্র x অক্ষ বরাবর বস্তুটার ভরকেন্দ্রের অবস্থান জানতে পারবে এই প্রত্যেকটা বিন্দু ঘরের। সিমিলারলি এইটাকে যদি একটু তোমার ওই সামেশন ফর্মে লেখা হয়, তাহলে কি হবে, তাহলে এইটা দেখো সামেশন ওভার, এটা লেখা হয় mi xi i ইকুয়াল টু 1 টু, এখানে যেহেতু তিনটা আছে সেই জন্য এখানে 3 লিখতে পারি। এরকম ভাবে যদি অসংখ্য থাকে তাহলে এটা ইনফিনিটি লেখা যায়, ডিভাইডেড বাই এটা সামেশন ওভার mi i ইকুয়াল টু 1 টু, এক্ষেত্রেও ইনফিনিটি। ঠিক আছে, তো এইটা যেহেতু m1 m2 m3 করে অসংখ্য বিন্দু ভর নিয়ে গঠিত, তাহলে টোটাল বিন্দুগুলোর ভর কত হবে না, এটাকে আমি ক্যাপিটাল M বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে x সমান এটা হচ্ছে। একই রকম ভাবে y সমান, y অক্ষ বরাবর বস্তুটার অবস্থান যদি y1 y2 y3 ইত্যাদি হয়,
তাহলে একই রকম m1y1 প্লাস m2y2 প্লাস m3y3 প্লাস m4y4 ইত্যাদি হবে। তার মানে এটাকেও তুমি একই রকম ভাবে লিখতে পারবে i ইকুয়াল টু 1 টু ইনফিনিটি mi yi বাই ক্যাপিটাল M। একই রকম ভাবে z যদি হয় z সমান সামেশন ওভার i ইকুয়াল টু 1 টু ইনফিনিটি m1 zi বাই ক্যাপিটাল M। ঠিক আছে, তাহলে এই যে আমরা x y এবং z জানতে পারলাম, এবার এখান থেকে আমরা ত্রিমাত্রিক নির্দেশান্তে এই বস্তুটার ক্ষেত্রে আমরা যদি ভাবি, তাহলে প্রত্যেকটা বস্তুর বিন্দুর ক্ষেত্রে যেমন তুমি x y z ইত্যাদি বের করেছো, সেরকম ভাবে তোমার ওই বিস্তৃত বস্তুর প্রত্যেকটা বিন্দু ভরের জন্য ভরকেন্দ্রের স্থানাঙ্ক, সেটাকে যদি আমরা RCM বলি, RCM এটা সমান কি লেখা হয় না, সেটা হচ্ছে xcm i ক্যাপ প্লাস ycm j ক্যাপ প্লাস zcm ইন্টু k ক্যাপ। ঠিক আছে, অর্থাৎ এইগুলো হচ্ছে সব সেন্টার অফ মাস সেম। তাহলে এখান থেকে আমরা এটা লিখে দিতে পারবো সামেশন, মানে একবারে 1/m টা কমন নিয়ে নিচ্ছি, 1/m কমন নিয়ে নিলে তাহলে সামেশন ওভার i ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, একবারে করে নাও না mi xi, তার মানে mi যদি কমন নিয়ে নিই xi i ক্যাপ প্লাস yi j ক্যাপ প্লাস zi k ক্যাপ। ঠিক আছে, তাহলে 1 বাই ক্যাপিটাল M কমন নিলে সামেশন i ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, এটা হয়ে যাবে mi ri। ঠিক আছে, ri এটা হবে তোমার সেন্টার অফ মাসের বিস্তৃত বস্তুর ক্ষেত্রে অবস্থান। ঠিক আছে, আচ্ছা এবারে একটা কথা এই প্রসঙ্গে বলে রাখি, সেটা হচ্ছে তোমাদের ফর্মুলা হিসাবে যদি ধরে নাও একমাত্রিক কোনো বস্তু হয়, একমাত্রিক বস্তুর ক্ষেত্রে তার ভরকেন্দ্রের অবস্থান, ধরে নাও তিনটে বিন্দু ভর দেওয়া আছে বা তিনটে বস্তু আছে, তাদের অবস্থান মূল বিন্দু থেকে দেওয়া আছে। ঠিক আছে, যে তাদের ভরকেন্দ্রের অবস্থান কত হবে সেইটা লিখবে তখন xcm সমান m1 x1 প্লাস m2 x2 প্লাস m3 x3 ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m3। এইটা পর্যন্ত হবে, তিনটে বস্তু হলে, চারটা হলে একই রকম ভাবে যোগ হয়ে যাবে। তো এইরকম ভাবে তোমরা কিন্তু ভরকেন্দ্রের অবস্থানটা নির্ণয় করতে পারবে প্রত্যেকটা বিন্দু ভরের ক্ষেত্রে। ঠিক আছে, এবার এই ভরকেন্দ্র সম্বন্ধে কতগুলো তোমাদের প্রয়োজনীয় তথ্য এটা কিন্তু পড়তে হবে। সেই তথ্যগুলো কি কি, যেমন ধরো যে কোনো বস্তুর ভরকেন্দ্র বস্তুর মধ্যে কিন্তু অদ্বিতীয়, অর্থাৎ দ্বিতীয় কোনো ভরকেন্দ্রের অবস্থান থাকবে না, একটাই মাত্র বস্তুর ভরকেন্দ্র হবে অবশ্যই, এক্ষেত্রে যদি বস্তুর আকারের কোনো পরিবর্তন না করা হয়। ঠিক আছে, তাহলে ভরকেন্দ্র একটাই হবে। যেমন সুষম ঘনত্বের, সুষম ঘনত্ব বলতে কিরকম বোঝায়, যার প্রত্যেকটা অংশে, মানে যে পদার্থের উপাদানের প্রত্যেকটা অংশের প্রত্যেকটা যে কণা আছে সেই কণাগুলোর ঘনত্ব যেখানে সমান হবে। ঠিক আছে, সেটাকে তোমার সুষম ঘনত্বের বস্তু বলা হয়। তো সেরকম সুষম ঘনত্বের নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি বিশিষ্ট বস্তুর ক্ষেত্রে তাদের ভরকেন্দ্রের অবস্থানগুলো কি কি হবে, যেমন ধরো আয়তকার বা বর্গাকার পাতে কর্ণদের ছেদবিন্দু, কর্ণদের ছেদবিন্দু এগুলো কিন্তু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে এই ভরকেন্দ্রের অবস্থানগুলো, যদিও একবার পড়লেই এগুলো মনে থেকে যাবে। যেমন ধরো এরকম একটা কোনো যদি বর্গাকার পাত হয়, এই বর্গাকার পাতের ভরকেন্দ্র কোথায় হবে না, এদের কর্ণদ্বয়, এই যে দুটো কর্ণ আছে সেই কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে হবে ভরকেন্দ্রের অবস্থানটা। ঠিক একই রকম ভাবে বৃত্তাকার কোনো পাত যদি হয়, এই বৃত্তাকার পাত তার কেন্দ্রে হবে ভরকেন্দ্রের অবস্থান। তো সেরকম ত্রিভুজাকার পাত হলে মধ্যমার ছেদবিন্দুতে, গোলক হলে গোলকটির কেন্দ্রে, সরল দণ্ড হলে দৈর্ঘ্যের মধ্যবিন্দু, যেটা আমরা বের করেছিলাম এর ক্ষেত্রে মধ্যবিন্দু, চোঙ হলে অক্ষের মধ্যবিন্দুতে থাকবে, আয়তঘনক হলে যে কোনো দুটি বিপরীত তলের মধ্যবিন্দু দুটি সংযোগী সরলরেখার মধ্যবিন্দুতে। ঠিক আছে, তো এইরকম সুষম কতগুলো জ্যামিতিক আকৃতি বিশিষ্ট বস্তুর ক্ষেত্রে ভরকেন্দ্রের অবস্থান কোথায় সেটা কিন্তু আমরা জানতে পারলাম। এবারে যদি কোনো বস্তুর ঘনত্ব একটি অংশ থেকে অপর অংশের বেশি বা কম হয়, তখন কিন্তু তোমার ভরকেন্দ্রের অবস্থান
পরিবর্তন হবে। যেমন ধরো এই বস্তুটার ক্ষেত্রে এটা যদি সুষম দণ্ড হতো, অর্থাৎ প্রত্যেকটা অংশের যদি ভর সমান হতো, তাহলে কিন্তু একদম এক্সাক্ট মধ্যবিন্দুতে তোমার ভর কেন্দ্রটা পাওয়া যেত, ঠিক আছে, পুরো মধ্যবিন্দুতে। কিন্তু এইখানে যদি দেখা যায় যে কোনো অংশের ভর বেশি বা কম, ধরো এই অংশের ভর বেশি হলো, এই অংশের ভর কম হলো, তখন যেদিকে ভর বেশি হবে সেই দিকে কিন্তু ভর কেন্দ্র শিফট হবে, চলে আসবে, সরে আসবে, ঠিক আছে। যেমন এরকম একটা উদাহরণ তোমরা পাবে যে পরিবর্তনশীল ভরকেন্দ্র, যদি আমি পরে এইরকম কোনো উদাহরণ দিয়ে তোমাদের ব্যাখ্যা করব, যে ধরো এরকম একটা বড় গোলক, সেখানে জল ভর্তি করা আছে, ঠিক আছে, এরকম জল ভর্তি করা আছে, দিয়ে নিচে যদি একটা ফুটো করে দেওয়া হয়, তখন দেখা যাবে জল ভর্তি থাকা অবস্থায় তার ভরকেন্দ্র এখানে থাকবে, কিন্তু যখন তুমি ফুটো করে দিবে, ফুটো করে দিলে জলটা তোমার পড়তে থাকবে, তখন উপরটা খালি হতে থাকবে, তখন নিচের অংশের ভরটা বেশি হবে, তখন ভরকেন্দ্র শিফট করে এখানে নেমে চলে আসবে, মানে এই নিচের দিকে নামতে থাকবে। কিছুটা নামার পরে যখন আবার খালি হয়ে যাবে, মানে ধরো ভরকেন্দ্র জলের লেভেলটা এই মধ্যবিন্দু থেকে এবারে যখন নিচে নেমে যাবে, নিচের দিকে যখন নামতে থাকবে, তখন কি হবে, ভরকেন্দ্র আবার উপরের দিকে উঠতে থাকবে। একবারে সম্পূর্ণ খালি হয়ে গেলে আবার ভরকেন্দ্র তার সেন্টারে পৌঁছে যাবে, ঠিক আছে। তো এই ঘটনা থেকে কিন্তু আমরা বলতে পারবো যে ভর যে অংশে বেশি সেই অংশে কিন্তু ভরকেন্দ্রের অবস্থানটা থাকবে, ঠিক আছে। কোনো বস্তুর ভরকেন্দ্র বস্তুটির উপাদানের বাইরেও থাকতে পারে। আমরা যতগুলো উদাহরণ দিলাম, প্রত্যেকটা অংশেই কিন্তু ভরকেন্দ্র বস্তুটার উপাদানের মধ্যেই আছে, কিন্তু কোনো কোনো সময় উপাদানের বাইরেও থাকতে পারে। যেমন ধরো এরকম কোনো একটা রিং, মানে আংটি যেটা হয় আর কি, আংটি বা রিং, চুড়ি ইত্যাদি, এইটা যখন তোমার ভরকেন্দ্র নির্ণয় করবো, তার কিন্তু এটা উপাদানের বাইরে, অর্থাৎ ফাঁকা অংশেই থাকবে। ধরো এরকম একটা সরল দণ্ড, যেটা বললাম তার মধ্যবিন্দুতে ভরকেন্দ্র থাকে, এইটাকে যখন তুমি এরকম রিংয়ের আকার দিবে, মানে এটা তখন উপাদানের মধ্যেই আছে কিন্তু ভরকেন্দ্র, কিন্তু এই দণ্ডটাকে যখন এরকম একটা সুষম রিং আকার দিবে, তখন কিন্তু তার মধ্যবিন্দুতে ভরকেন্দ্রটা হাজির হবে, ঠিক আছে। তো এইরকম বস্তুর আকার পরিবর্তিত হলে ভরকেন্দ্রের স্থান পরিবর্তন হয়, সেটা তো একটু আগেই বললাম। মানে এই ঘটনা থেকেই, যে সরল রেখা ছিল তার ভরকেন্দ্র মধ্যবিন্দু ছিল, যখনই আকার পরিবর্তন করে দিচ্ছ ভর একই রেখে, তখন দেখা যাচ্ছে ভরকেন্দ্রের অবস্থান পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে একটা তোমাদের থিওরিটিক্যাল কোশ্চেন থাকে, সেটা হচ্ছে ভরকেন্দ্রের গতি। তো অ্যাকচুয়ালি আমরা একমাত্রিক গতিতে, অর্থাৎ নিউটনের গতিসূত্র ইত্যাদিতে আমরা যেটা পড়েছিলাম, যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটা কি হয়, একটা ত্বরণ সৃষ্টি হয়, অর্থাৎ বস্তুটা একটা সরলরেখা বরাবর গতিশীল হয় বা হওয়ার উপক্রম করে। তো সেক্ষেত্রে ত্বরণ কত হচ্ছে সেটা তার আমরা ভরবেগের পরিবর্তনের হার, বেগের পরিবর্তনের হার থেকে আমরা কিন্তু ত্বরণটা নির্ণয় করেছিলাম। তো এক্ষেত্রে আমরা একটা বিস্তৃত বস্তু কথা ভেবেছিলাম, এবং সেক্ষেত্রে বস্তুটার যে সরণ হচ্ছে সেটা তার ভরকেন্দ্রের সরণ, এটা হয় ধরে নিয়েই করেছিলাম। সেখানে কিন্তু ভরকেন্দ্রের ধারণা নয়, আমরা বলেইছি যে একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হচ্ছে, মানে প্রত্যেকটা কণা, বস্তুটা যে বেগে গতিশীল হয় প্রত্যেকটা কণাও কিন্তু সেই একই বেগে গতিশীল হচ্ছে, এটা ধরে নিয়ে আমরা নিউটনের গতিসূত্রের এই ফর্মুলাগুলো কিন্তু বুঝেছিলাম, ঠিক আছে। কিন্তু যখন আমরা এই কণা গোষ্ঠী নিয়ে ভাববো, অর্থাৎ অসংখ্য বিন্দুভর নিয়ে ভাববো, তাহলে তখন সেখানে ভাবতে হবে যে ধরো নাও এরকম, আমরা তো জানি যে একটা বস্তু তো পারফেক্টলি দৃঢ় বস্তু নয়, তাহলে ধরে নাও এই বস্তুটা যখন অসংখ্য বিন্দুভর নিয়ে তৈরি হবে, সেক্ষেত্রে যখন কোনো একটা অংশে আমরা বল প্রয়োগ করব, যে অংশে বল প্রয়োগ করছি সেই অংশের অণুগুলোর যে পরিমাণ বল অনুভব করছে বা তার যে পরিমাণ ত্বরণ সৃষ্টি হবে, অন্য অংশগুলো কিন্তু নাও হতে পারে। প্র্যাকটিক্যালি সেটা কিন্তু হয় না, কিন্তু আমরা যেহেতু এক্ষেত্রে বস্তুটাকে দৃঢ় বস্তু ধরে নিচ্ছি, সেই জন্য প্রত্যেকটা বিন্দুর তোমার হচ্ছে সরণ একই রকম হচ্ছে, এটা আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে। তো এখানে আমাদেরকে এখন দেখাতে হবে যে ধরে নাও একটা বস্তু যদি ভি বেগে গতিশীল হয়, এই বস্তুটার ভর ধরে নাও এম, এই যদি ভি বেগে গতিশীল হয় এই বস্তুর উপর এফ পরিমাণ বল প্রয়োগ করার ফলে প্রত্যেকটা কণা ওই একই রকম, মানে এই যে ভি বেগটা লাভ করছে, অর্থাৎ এর যে গতিশক্তি অর্জন করছে বা ভরবেগ অর্জন করছে, প্রত্যেকটা কণা যে বেগে গতিশীল হচ্ছে সেই কণাগুলোর বেগের সমষ্টির সঙ্গে সমান হবে ক্যাপিটাল ভি, বা প্রত্যেকটা কণার যে ভরবেগ হবে সেই প্রত্যেকটা কণার ভরবেগের সমষ্টি হবে
তোমার এই বস্তুর ভরবেগ, বা এটা আমরা পরে দেখব যে এই বস্তুটা যদি ভি বেগে গতিশীল হয় যে পরিমাণ গতিশক্তি অর্জন করবে প্রত্যেকটা কণার ইন্ডিভিজুয়াল গতিশক্তির সমষ্টি হবে সমগ্র বস্তুটার গতিশক্তির সঙ্গে সমান। ঠিক আছে, তো এখন আমরা যে থিওরিটা এখন প্রমাণ করতে যাচ্ছি সেটা হচ্ছে এই বস্তুটার মোট যে ভরবেগ, এই ভরবেগটা প্রত্যেকটা কণার মানে এই বস্তুর মধ্যে অবস্থিত প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল যে কণা আছে সেই কণাগুলোর ভরবেগের সমষ্টির সঙ্গে সমান হবে। ঠিক আছে, তো সেটা প্রমাণ করার জন্য আমরা আগের যে ছবিটা এঁকেছিলাম ওই রকমই একটা ছবি আঁকছি। তো দেখো এরকম একটা ত্রিমাত্রিক নির্দিষ্ট অন্তে একটা এরকম দৃঢ় বস্তু আছে, যে দৃঢ় বস্তুটা অসংখ্য বিন্দু ভর নিয়ে গঠিত। আমি ধরে নিচ্ছি এর মধ্যে m1 বিন্দু ভরটা r1 দূরত্বে আছে, m2 বিন্দু ভর r2 দূরত্বে আছে, m3 r3 দূরত্বে এবং এর ভর কেন্দ্র আছে তোমার ক্যাপিটাল এমটা, এটা আছে rcm দূরত্বে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা যেটা জানি তোমার হচ্ছে rcm এর যে অবস্থানটা আর সেন্টার অফ মাস বস্তুটার যে ভরকেন্দ্রের অবস্থান, এটা সমান কি লিখি তোমার xcm i ক্যাপ প্লাস ycm j ক্যাপ প্লাস zcm k ক্যাপ। আমরা যেটা প্রমাণ করেছিলাম আগে, আমরা সেখান থেকেই আবার শুরু করছি দিয়ে উল্টো পথে। xcm সমান কি এটা আমরা জানি, সামেশন ওভার i ইকুয়াল টু 1 টু ইনফিনিটি তোমার mi ri। ঠিক আছে, mi ri বাই সামেশন ওভার mi i ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, মানে এটাকে আমি সমগ্র বস্তুটার ভর ক্যাপিটাল এমই ধরে নিচ্ছি। ঠিক আছে, এবং এটা সবারই যেহেতু একই সেই জন্য আমি কমন নিয়ে বাইরে লিখছি। ঠিক আছে, প্লাস সামেশন ওভার i ইকুয়াল টু 1 টু ইনফিনিটি mi তোমার এটা হয়ে গেছে xi। ঠিক আছে, mi xi হতো, একবারে করা হয়ে গেল। স্টেপ জাম্প করা হয়ে গেছে আর কি অনেকগুলো। এইটা xcm সময় লিখবো সামেশন ওভার i ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, এইটা mi xi বাই সামেশন ওভার mi i ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, প্লাস এটার ক্ষেত্রে আমি যদি হোল সামেশন দিয়ে দিই, ধরো হোল সামেশন i ইকুয়াল টু 1 টু ইনফিনিটি mi yi বাই mi। ঠিক আছে, এখানে কিন্তু mi কেটে যাবে না, এটা ভাববে না। আচ্ছা, একই রকম ভাবে সামেশন ওভার i ইকুয়াল টু 1 টু ইনফিনিটি mi zi বাই mi। এখান থেকে miটা সবারই কাছ থেকে কমন নিচ্ছি, তার মানে 1 বাই ক্যাপিটাল M হবে, দিয়ে সামেশন তোমার mi i ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, এটা হয়ে যাচ্ছে mi xi, সরি এখানে i ক্যাপ গুলো বাদ হয়ে গেছে, i ক্যাপ, এটা j ক্যাপ, এখানে k ক্যাপ। এখানে এই i কিন্তু একই রকম নয়, এটা যেন গুলিয়ে না যায়। হ্যাঁ, দিয়ে আমি সবারই কাছ থেকে কমন নিয়ে নিচ্ছি, xi i ক্যাপ প্লাস yi j ক্যাপ প্লাস zi k ক্যাপ, এটা হবে miটা কমন নিয়ে নিলে, তাহলে 1 বাই ক্যাপিটাল M সামেশন ওভার i ইকুয়াল টু 1 টু ইনফিনিটি তোমার mi, এটা সমান কি ri, যেটা একবার আমি লিখে দিয়েছিলাম, এটা ri। ঠিক আছে, তাহলে এই এমটা এদিকে যদি গুণ করে দিই তাহলে দেখো rcm সেন্টার অফ মাস এমটা গুণ করে দিচ্ছি m rcm
ইকাল টু সামেশন ওভার আই ইকাল টু 1 টু ইনফিনিটি mi ri। ঠিক আছে, এবারে কি করব, উভয় পক্ষকে টি এর সাপেক্ষে অবকলন করব। তাহলে অবকলন যদি করি তাহলে দেখো এম ডি আর সি এম বাই ডিটি ইকাল টু সামেশন ওভার আই ইকাল টু 1 টু ইনফিনিটি এমআই, এম এর তো ডেরিভেটিভ হয় না, এই জন্য শুধু আর এলই হবে ডি আর আই বাই ডিটি। এইটা সমান কি সেন্টার অফ মাসের বেগ। ঠিক আছে, অর্থাৎ এম ভি সেন্টার অফ মাস ইকাল টু সামেশন ওভার আই ইকাল টু 1 টু ইনফিনিটি এমআই ভিআই। ঠিক আছে, মানে ভিআই বলতে আইতম পার্টিকেল, এই আয়ের ভ্যালু তোমার 1 2 3 ইত্যাদি হতে পারে আর কি। তার মানে এইখানটায় এইটাকে যদি আমি ভেঙে দিই তাহলে এরকম ভাবে লিখতে পারি, তো m1 v1 প্লাস m2 v2 প্লাস m3 v3 প্লাস এরকম। তার মানে কি টোটাল বস্তুটার ভরবেগ, মোট ভরবেগ, এটা বস্তুটার মোট ভর ইন্টু সেন্টার অফ মাস যে বেগে গতিশীল হচ্ছে, সেই জন্য বস্তুটার মোট ভরবেগ এটা ইকাল টু কি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে কণাগুলো আছে m1 m2 m3 ইত্যাদি প্রত্যেকটা বিন্দু ভরের ভরবেগের সঙ্গে কিন্তু ভরবেগের সমষ্টির কিন্তু সমান হচ্ছে। ঠিক আছে, এইটাই তোমার একটা প্রমাণ তোমাদের থিওরি হিসাবে থাকে যে ভরকেন্দ্রের ভরবেগ সমান কণা সমূহের ভরবেগের লব্ধি। ঠিক আছে, তো এখানটা থেকে একটা ধারণা আমাদেরকে নিতে হবে, সেটা হচ্ছে কি না নিউটনের দ্বিতীয় গতিসূত্র, নিউটনের তোমার ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে, নিউটনের দ্বিতীয় গতিসূত্র নয়, নিউটনের সূত্র নয়, এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা যেটা জানি যে যখন কোনো বস্তুর উপর বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না করা হয় তাহলে দুই বা ততোধিক বস্তুর মধ্যে যদি আন্তঃক্রিয়া ঘটে অর্থাৎ সংঘর্ষ যদি ঘটে তাহলে দেখা যায় কি সংঘর্ষের আগে এবং পরে মোট ভরবেগ অপরিবর্তিত থাকছে। ঠিক আছে, ভরবেগের কিন্তু কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে ধরো অসংখ্য বিন্দু ভর নিয়ে গঠিত, তাহলে এই বস্তুটার ক্ষেত্রে যদি বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হয় কিন্তু এই বস্তু বিন্দু ভরগুলো যদি তোমার কোনো রকম ভাবে স্থান পরিবর্তন হয় তাদের নিজস্ব ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে, তাহলে বলছে কি যে যেহেতু ভরবেগের কোনো বাইরে থেকে কোনো বল প্রযুক্ত হচ্ছে না সুতরাং বিন্দু ভরগুলোর অবস্থান পরিবর্তন হলেও ভরকেন্দ্রের অবস্থান এমনভাবে পরিবর্তিত হবে যাতে করে মোট ভরবেগটা কিন্তু সংরক্ষিত থাকে, অর্থাৎ বস্তুর ভরবেগটা অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, তো এইটা কিরকম, এটা একটা ছোট্ট উদাহরণ দিয়ে বললেই তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। বইয়ে ওই যে নৌকার যে উদাহরণটা দেওয়া আছে সেই নৌকার উদাহরণটা দিয়ে সুন্দরভাবে এই ব্যাপারটা বুঝতে পারবে। সেটা হচ্ছে যে ধরো এরকম একটা কোনো পুকুরে ধরে নাও এরকম একটা ব্যক্তি আছে, ব্যক্তি একটা আঁকছি, এই ব্যক্তি আছে নৌকার উপরে, ব্যক্তি সহ নৌকার ভরকেন্দ্র যেহেতু এই আমি ধরে নিচ্ছি নৌকাটা সুষম, তাহলে ব্যক্তি না থাকলে ভরকেন্দ্র তোমার ঠিক মাঝে থাকার কথা, কিন্তু যেহেতু ব্যক্তিটা একটা প্রান্তে আছে সেই জন্য ভরকেন্দ্রটা কিছুটা এখানে শিফট হয়ে যাবে, এটা হচ্ছে সেন্টার অফ মাস। তো এটাকে আমি C1 দ্বারা ডিনোট করছি, C1 দ্বারা, মানে এই অবস্থানে ভরকেন্দ্রটা এখানে আছে। এবারে ব্যক্তিটা কি করলো, এই দিক থেকে হাঁটা শুরু করে তোমার ধরে নাও এই প্রান্তে পৌঁছালো। যখন এই প্রান্তে পৌঁছাবে তখন কি ঘটনাটা ঘটবে, তাহলে ব্যক্তি যখন দেখবে কি নৌকা যেন পিছনের দিকে পিছিয়ে যাচ্ছে, কিন্তু তীরে রেসপেক্টে নৌকা কিন্তু একই জায়গায় স্থির আছে বলে মনে হবে, এটা স্থির থাকবে। ঠিক আছে, মানে ধরে নাও নৌকাটা যদি তখন এই অবস্থানে, মানে ব্যক্তি যদি তখন এখানে চলে আসে, এইখানে যদি চলে আসে তখন দেখবে এই যে ভরকেন্দ্রটা ছিল এটা এ আর বি প্রান্ত, এটা এ আর বি, তার মানে কি এ এর দিকে ভরকেন্দ্রটা ছিল, এখন কি হচ্ছে না C2টা বি এর দিকে চলে গেছে,
কিভাবে না, এখানে কিন্তু বাইরে থেকে কোনো বল প্রযুক্ত হয়নি, এখানে দুটো বস্তু নিয়ে তৈরি হয়েছে বস্তু সংস্থা। তাহলে এদের একটা ভরকেন্দ্রের অবস্থান ছিল, এরপরে এ যখন সামনের দিকে অগ্রসর হচ্ছে তখন নিজেদের একটা আন্তঃক্রিয়া ঘটছে, মানে কি বস্তুগুলোর অবস্থান পরিবর্তন হচ্ছে। তখন ব্যক্তির যেহেতু এখানে ভরবেগ আছে, তাহলে ব্যক্তির ভরবেগ থাকার জন্য নৌকাটারও একটা ভরবেগ সৃষ্টি হবে এবং তার ফলে টোটাল সংস্থার একটা ভরবেগের মানে সেন্টার অফ মাসের ভরবেগ একটা ঘটবে। তো সেই ভরবেগটা কত হবে সেটা আমরা যেহেতু বললাম যে বাইরে থেকে কোনো বল প্রযুক্ত হয়নি, সুতরাং সেটা কিন্তু সংরক্ষিত থাকবে। তার মানে ব্যক্তি যখন সরে যাবে, নৌকাও নিজেকে এমনভাবে সরবে যাতে করে সেন্টার অফ মাসের কোনো স্থানের পরিবর্তন না হয়। মানে স্থান পরিবর্তন হলেই তো তার একটা বেগ থাকবে, আর তার বেগ থাকা মানেই তার ভরবেগ থাকবে। তাহলে এদের ভরবেগের সমষ্টি 0 হবে, আর সেন্টার অফ মাসের ভরবেগের সমষ্টিও 0 হবে। ঠিক আছে, কিভাবে 0 হচ্ছে না, ব্যক্তি যখন সামনের দিকে অগ্রসর হচ্ছে তার সেই যে বেগ লাভ করছে, নৌকাটা ঠিক বিপরীত দিকে আসছে বলে তার বেগটা বিপরীত হচ্ছে, যে কারণে লব্ধি বেগটা 0 হচ্ছে, সেই কারণে মোট ভরবেগটা 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ সেন্টার অফ মাসের কোনো স্থান পরিবর্তন হবে না। ঠিক আছে, এইরকমই এই উদাহরণটা এখানে দেওয়া আছে, এইটা তোমরা জেনে রাখবে। আচ্ছা, এইখানে এবারে কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলো আমি তোমাদের নেক্সট ক্লাসে বলে দেবো কোনগুলো কোনগুলো করতে হবে, যেগুলো পরীক্ষাতে আসে সেগুলো মোটামুটি এখানে করবে। আচ্ছা, এরপরে তোমাদের আরেকটি নতুন একটা টপিক এই চ্যাপ্টারেরই খুব ইম্পর্টেন্ট, নতুন শুধু নয় খুব ইম্পর্টেন্টও একটা টপিক আছে, সেটা হচ্ছে কি না বলের ভ্রামক। বলের ভ্রামক, মোমেন্ট অফ ফোর্স। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, কারণ এর পরবর্তী চ্যাপ্টার যেটা আমরা পড়ব দৃঢ় বস্তুর ঘূর্ণন, সেখানেও তো এই বলের ভ্রামকের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ, বা অনেক জায়গায় ক্লাস 12-এও এর অ্যাপ্লিকেশন আছে। তো বলের ভ্রামক ব্যাপারটা কি? বলের ভ্রামক হচ্ছে যে আমরা এরকম ভাবে রিয়েলাইজ করতে পারবো যে ধরে নাও একটা দরজা তুমি খুলছো, ঠিক আছে, দরজাটা লাগানো আছে, তুমি পাল্লাটাকে খুলবে, তাহলে সেক্ষেত্রে দরজার কোন অংশে বল প্রয়োগ করলে তুমি সহজে খুলতে পারবে। এটা আমাদের সাধারণ একটা আইডিয়া থেকে আমরা বলতে পারবো, যত প্রান্তের দিকে হাত দেবো তত, মানে কবজা থেকে যত দূরে আমি হাতটা রেখে বলটা প্রয়োগ করবো তত কি হবে, সহজে খোলা যাবে। তুমি যদি যে বইয়ে যে ছবিটা দেওয়া আছে যে টিউবওয়েল, সেই টিউবওয়েলের যে হাতল টিপে জল তোলা হয়, তো এই টিউবওয়েলের যেখানে তোমার আলম্ব বিন্দু আছে, সেক্ষেত্রে দেখবে কি তোমাকে বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হচ্ছে, ঠিক আছে, জল বের করার জন্য। কিন্তু দূরবর্তী দিকে তুমি বল প্রয়োগ করলে তখন দেখবে কি কম পরিমাণ বল প্রয়োগ করতে হচ্ছে। বা এরকম আরো অনেক উদাহরণ পাবে, যেমন ধরো তোমরা সাইকেল চালাও, তো সাইকেলের হ্যান্ডেলের যেখানে তোমার হাতল রাখা আছে, অর্থাৎ যে অংশে অ্যাকচুয়ালি হাত রাখার জন্য সাইকেলটা তৈরি করা আছে হ্যান্ডেলটা, সেই অংশে হাত না রেখে যদি তোমার হচ্ছে এই হ্যান্ডেলের খুব কাছাকাছি, দুটো হাতকে খুব কাছাকাছি রেখে হ্যান্ডেলটা ঘোরানোর চেষ্টা করো, তখন দেখবে কি বেশি পরিমাণ বলের প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, তো এইরকম অনেক উদাহরণ আছে যেগুলোর ক্ষেত্রে আমাদের এই বলের ভ্রামক দিয়ে আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। মানে এটা মাথায় রাখতে হবে, বলের ভ্রামক মানে প্রযুক্ত বল যেমন কোনো বস্তুর উপর প্রয়োগ করলে সেক্ষেত্রে বস্তুটার একটা রৈখিক গতি উৎপন্ন হওয়ার টেন্ডেন্সি থাকে, বস্তুটা একটা নির্দিষ্ট অভিমুখে গতিশীল হওয়ার উপক্রম করে বা গতিশীল হয়। বলের ভ্রামক প্রয়োগ করলে বস্তুটা কিন্তু একটা স্থির বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে আবর্তন করতে চাইবে, তার মানে সেখানে একটা আবর্ত গতি বা মিশ্র গতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তাহলে বলের ভ্রামক কিভাবে আমরা পরিমাপ করব সেটা একটু জানতে হবে। সেটা হচ্ছে যে ধরো কোনো একটা বস্তু, এই একটা বস্তু ধরো AB, তো এই বস্তুটার উপর তুমি কি করলে না কোনো একটা জায়গায়, এরকম জায়গায় তুমি বল প্রয়োগ করলে, এর পরিমাণ বল প্রয়োগ করলে, তখন দেখা গেল কি যে বস্তুটা একটা স্থির বিন্দুকে কেন্দ্র করে সে আবর্তন করতে চাইছে। ধরো এইটাকে যদি আমি একটু টেবিল ভাবি, এই টেবিলের উপর তুমি এরকম এই বস্তুটাকে রেখেছো, যে তুমি কি করলে এইরকম জায়গায় বল প্রয়োগ করলে, অর্থাৎ আমি কিন্তু এক্ষেত্রে
সেন্টার অফ মাসে বল প্রয়োগ করছি না, ভরকেন্দ্র ব্যতীত অন্য যে কোনো অংশে যখন বল প্রয়োগ করবো তখন কিন্তু এই ঘটনাটা ঘটবে, অর্থাৎ একটা স্থির বিন্দু বা উপকেন্দ্র করে আবর্তন করতে চাইবে। ঠিক আছে, তখনই সেটা বলের ভ্রামক তৈরি হবে। দেখো আমি যদি এই অংশে বল প্রয়োগ করি, দেখো সবাই কিন্তু সমস্ত অংশ কিন্তু একই বেগে গতিশীল হচ্ছে না, এই অংশটা মানে এই পেনটার এই দিকের অংশটা কিন্তু স্থির থেকে যাচ্ছে, যে অংশ প্রয়োগ করছি সেই অংশটা বেশি গতিশীল হচ্ছে। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে বলের ভ্রামক। তো বলের ভ্রামক সেটা ফলে যদি ধরে নাও এ বিন্দুকে কেন্দ্র করে বস্তুটা এরকম ভাবে আবর্তন করতে যায়, তাহলে সেক্ষেত্রে বলের ভ্রামক প্রকাশ করা হয় এটা জি দ্বারা, ক্যাপিটাল জি দ্বারা। সেটা সমান কি, প্রযুক্ত বল ইন্টু ঘূর্ণাক্ষ থেকে লম্ব দূরত্ব, মানে এ বিন্দু থেকে যে দূরত্বে তুমি বলটা প্রয়োগ করছো সেই বলের প্রয়োগ বিন্দুর লম্ব দূরত্ব, অর্থাৎ প্রযুক্ত বল এফ ইন্টু এ বি। ঠিক আছে, এইটি হলো বলের ভ্রামকের মান। তার মানে বুঝতেই পারছো যে আমরা যখন কোনো দরজা খুলি একটা নির্দিষ্ট পরিমাণ বল দিয়ে, যত ঘূর্ণাক্ষ থেকে বেশি দূরত্বে তুমি বলটা প্রয়োগ করবে, অর্থাৎ কবজা থেকে যত বেশি দূরত্বে তুমি বলটা প্রয়োগ করবে তত বলের ভ্রামকের মান বেশি হবে, তখনই তোমার বলটা মানে দরজাটা খোলাটা সুবিধাজনক হবে, খুব সহজে তুমি খুলতে পারবে। কিন্তু যদি খুব কবজার কাছাকাছি তুমি এই বলটা তুমি যত কাছে নিয়ে আসবে তত এই দূরত্বটা কমে যাবে, সেক্ষেত্রে তোমার খোলার জন্য বেশি পরিমাণ বলের প্রয়োজন হবে, কেন না বলের ভ্রামকটা তখন কমে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে বলের ভ্রামকের মান। তাহলে বলের ভ্রামকের মান মুখস্থ রাখবে, এটা তোমার প্রযুক্ত বল ইন্টু ঘূর্ণাক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দুর লম্ব দূরত্ব। এখানে লম্ব দূরত্ব কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইটি হচ্ছে বলের ভ্রামকের পরিমাপ করা হয় এইভাবে। তো এরপরে তোমার হচ্ছে বলের ভ্রামকের একক বা মাত্রা। তাহলে একক যদি বলা হয় সেটা বলের একক কিন্তু দূরত্বের একক, বলের একক নিউটন আর দূরত্বের একক মিটার, নিউটন মিটার হবে বা 9 সেন্টিমিটার হবে সিজিএস এসআই পদ্ধতিতে। তার হচ্ছে মাত্রাও পেয়ে যাবে, মাত্রা হচ্ছে বল ইন্টু দূরত্ব। তাহলে বলের একক কি, বলের মাত্রা কি, সেটা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 আর দূরত্বের মাত্রা এল, তার মানে হয়ে যাচ্ছে এম এল টু টি টু দি পাওয়ার -2। তাহলে মনে পড়ছে যে এই মাত্রাটা কার সঙ্গে সমান হয়, আমরা এই আগের চ্যাপ্টারতেই পড়ে এলাম কার্যক্ষমতা শক্তিতে কার্যের মাত্রার সঙ্গে সমান। তাহলে এটাও তোমাদের এমসিকিউ হিসাবে থাকতে পারে যে বলের ভ্রামকের মাত্রার সঙ্গে অনুরূপ মাত্রা নিম্নলিখিত কোন রাশিটি। ঠিক আছে, হয়তো এরকম দিয়ে দিল, সে রাশিটা তোমাকে কিন্তু লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে ভ্রামকের বীজগাণিতিক চিহ্ন। হ্যাঁ, এইখানটায় তোমাদেরকে একটু জানতে হবে যে আমরা যেমন ধরো কোনো বস্তুর উপর একটা বল প্রয়োগ করি, ঠিক আছে, এই যে বল প্রয়োগ করি এইদিকে একটা বল প্রয়োগ করলাম F1 আর এইদিকে একটা বল প্রয়োগ করলাম F2। তাহলে এক্ষেত্রে দুটো বল বিপরীতমুখী হয়, তাহলে সেই জন্য এখানে আমরা F1 মাইনাস F2 বা F2 মাইনাস F1 দুটোই লিখতে পারি। তার মধ্যে আমাদেরকে জানতে হয় কোন বলটা বেশি, F2 বেশি না F1 বেশি। ঠিক আছে, যেটা বেশি হবে সেইটা তখন অ্যাপ্লাই হবে, মানে যদি ধরে নেওয়া হয় F2 গ্রেটার দেন F1 তখন তোমার এই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে। ঠিক আছে, তো এখানেও সেরকম কোনো বস্তুর উপর যখন তুমি বল প্রয়োগ করো, বল প্রয়োগ করার ফলে মানে বলের ভ্রামক প্রয়োগ করা হয়, বলের ভ্রামক সৃষ্টি হয়, তখন কি হয় না বস্তুটা একটা স্থির বিন্দু বা উপকেন্দ্র করে আবর্তন করতে থাকে। সেইটা যদি আবর্তন করে তাহলে সেই আবর্তনের একটা অভিমুখ থাকে। ঠিক আছে, তো এখানে প্রচলিত যে রুলসটা আছে, অর্থাৎ সমস্ত ক্ষেত্রেই যে রুলটা তোমার অ্যাপ্লিকেবল, অর্থাৎ সবাই এটা ব্যবহার করে, সেটা হচ্ছে যে বামাবর্তী যদি বা অ্যান্টি ক্লক ওয়াইজ যদি বস্তুর ঘূর্ণন হয়, মানে আমি যেটা অ্যাপ্লাই করেছি এখানে যে এই যে বলটা প্রয়োগ করেছি এই বলটা প্রয়োগ করার ফলে বস্তুটা কিন্তু অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরার চেষ্টা করছে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার উপক্রম করছে, সেক্ষেত্রে এই বলের ভ্রামকটা হবে পজিটিভ, এইটা হবে পজিটিভ বলের ভ্রামক, হ্যাঁ, ধনাত্মক বলের ভ্রামক। আর যদি এরকম হতো, ধরে নাও তুমি এই দিকে বল প্রয়োগ করেছো, এটা হচ্ছে তোমার F2, এটা হচ্ছে F1। ঠিক আছে, আচ্ছা এটা আমি একটু ইকুয়েশনটা এইভাবে দেখিয়ে দিই। ধরো এইটা যেমন দুটো বল একসঙ্গে প্রয়োগ হয়েছিল, আমি যেটা বললাম যে কোন দিকে গতিশীল হবে যেটা ডিপেন্ড করবে কোন বলটার মান বেশি।
এক্ষেত্রেও ঠিক সেরকম ভাবে এই দণ্ডটা ধরো এই প্রান্ত ফিক্সড আছে, এখানে একটা বল প্রয়োগ করেছে F2, আর এখানে ধরে নাও সি বিন্দুতে আর একটা বল প্রয়োগ করেছ F2, আর বি বিন্দুতে F1 বল প্রয়োগ করেছ। তো এখন বস্তুটার ঘূর্ণন কোন দিকে হবে, তোমার এইদিকে হবে না এইদিকে হবে, সেটা কিন্তু আমরা বলতে পারবো না। সেটা বলার জন্য তোমাকে জানতে হবে যে কোন বলের পরিমাণ বেশি, সেটা বললে কিন্তু হবে না। তুমি F1 এবং F2 দুটোর মধ্যে কোন বলের মান বেশি তোমাকে যদি জিজ্ঞেস করো, সেটা ধরে কিন্তু তুমি বলতে পারবে না যে বস্তুটা ঘুরবে কোন দিকে। তাহলে এখানে তোমাকে জানতে হবে কোন ক্ষেত্রে বলের ভ্রমকটা বেশি হচ্ছে। ঠিক আছে, তাহলে বলের ভ্রমকটা আলাদা করে বের করতে হবে। তাহলে প্রথমে যদি আমি G1 বের করি, G1 সমান তোমার কত F1 ইন্টু AB, আর G2 সমান তোমার হবে F2 ইন্টু AC। ঠিক আছে, আচ্ছা এবারে এই দুটোর মধ্যে এবারে পজিটিভ কোনটা নেগেটিভ কোনটা, যেটা প্রচলিত রুল, সেই রুলস অনুযায়ী যদি ধরে নাও F1 বল প্রয়োগ করা হয় শুধুমাত্র, তখন কি হবে, বস্তুটা অ্যান্টি ক্লকে ঘুরবে, সুতরাং এইটা হয়ে যাবে পজিটিভ। ঠিক আছে, আর যদি তোমার F2 শুধুমাত্র বল প্রয়োগ করা হয়, সেক্ষেত্রে কি হবে, ক্লকওয়াইজ ঘুরবে বস্তুটা, সেই জন্য এইটা হবে মাইনাস। তাহলে লব্ধি বলের ভ্রমক সেটা সমান কি না, G সমান হয়ে যাবে G1 মাইনাস G2, মানে G1 প্লাস G2 হয়, যেহেতু G2টা নেগেটিভ সেই জন্য এটা হচ্ছে। ঠিক আছে, G1 মাইনাস G2, এই হচ্ছে তোমার হচ্ছে বলের ভ্রামক এর একটা বীজগাণিতিক চিহ্ন। আচ্ছা, এরপরে বলের ভ্রামকের বীজগাণিতিক যোগফল, এই যোগফলটা কিরকম হবে? বলের ভ্রামকের বীজগাণিতিক যোগফল এটা নির্ণয় করার জন্য যেটা করবে, জাস্ট যেমন আমি করলাম আর কি, যে এই যে বস্তুটার উপর বল প্রয়োগ করলে, সেই বল প্রয়োগ করার ফলে যে ভ্রামক দুটো সৃষ্টি হলো, টোটাল ভ্রামক G সমান এটা হয় G1 প্লাস G2। এবারে এখানে তুমি যদি G1 G2 এর মান বসিয়ে দাও, G1 এর ভ্যালু হচ্ছে F1 ইন্টু AB, আর G2 হচ্ছে মাইনাস হবে F2 ইন্টু AC। ঠিক আছে, এইটি হচ্ছে বীজগাণিতিক যোগফল। ঠিক আছে, বলের ভ্রামকের। আচ্ছা, এইখানে তোমাদের আরেকটি খুব ইম্পর্টেন্ট থিওরি আছে, এটা 2 নম্বরের তোমাদের পরীক্ষাতে আসে, সেটা হচ্ছে বলের ভ্রামকের জ্যামিতিক তাৎপর্য, জ্যামিতিক গুরুত্বটা কি। ঠিক আছে, এটা থেকে হয়তো কম্পিটিটিভ পরীক্ষাতে আমি দেখেছিলাম যে একটা কোশ্চেন ছিল জাস্ট এই থিওরিটার উপর বেস করে। তো এটা কিরকম, যে বলের ভ্রামকের জ্যামিতিক তাৎপর্য, জ্যামিতিক গুরুত্বটা অর্থাৎ লেখচিত্রের সাহায্যে প্রকাশ করতে হবে। ধরো এরকম কোন একটা বস্তু A এবং B, তো এই বস্তুটার উপর তুমি এই বরাবর একটা বল প্রয়োগ করেছো, F পরিমাণ বল প্রয়োগ করেছো, যে বলটা তোমার এই AB রেখাংশ দ্বারাই প্রকাশ করেছে, মানে বলের মানটা এবং অভিমুখটা AB রেখাংশ দ্বারা প্রকাশ করেছে। যখন এই বরাবর তুমি বলটা প্রয়োগ করলে, তখন দেখা গেল বস্তুটা একটা স্থির বিন্দু ধরে নাও C, একে কেন্দ্র করে আবর্তন করতে চাইছো। সেই হিসাবে তুমি কি করবে না, এখানে একটা ডট ডট করে এই বিন্দু এবং এটা যোগ করবে। ঠিক আছে, আচ্ছা এখান থেকে এর বর্ধিতাংশের উপর একটা লম্ব অঙ্কন করবে, এটা হচ্ছে D। ঠিক আছে, এই লম্ব অঙ্কন করলাম। এরপর আমি বলের ভ্রামক G সমান কি জানি, বলের ভ্রামক G সমান জানি বল ইন্টু ঘূর্ণাক্ষ থেকে লম্ব দূরত্ব। বলের মান কত F ইন্টু ঘূর্ণাক্ষ থেকে লম্ব দূরত্ব কত CD। ঠিক আছে, বলের মান প্রকাশ করছে AB অংশ দ্বারা, সেটা হচ্ছে AB ইন্টু CD। এবারে আমি 2 ইন্টু হাফ করে দিচ্ছি, হাফ AB ইন্টু CD। দেখো এইটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তার মানে কি, 2 ইন্টু ACB, এই যে ত্রিভুজ এর ক্ষেত্রফল, এইটা হচ্ছে। দেখো তাহলে বলের ভ্রামক সমান বলের, এটাকে প্রাথমিক বিন্দু বলা হয় আর এটা অন্তিম বিন্দু এবং ঘূর্ণন কেন্দ্র, এইটা দিয়ে অঙ্কিত যে ত্রিভুজটা পাবে, সেই ত্রিভুজের ক্ষেত্রফলের সঙ্গে সমান হয়, ক্ষেত্রফলের দ্বিগুণ হয় বলের ভ্রামকের মান। ঠিক আছে,
তাহলে বলের ভ্রমক তার জ্যামিতিক তাৎপর্য এটাই, প্রযুক্ত বলের প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দু এবং ঘূর্ণন কেন্দ্র দ্বারা অঙ্কিত বা সৃষ্ট যে ত্রিভুজটা পাবো সেই ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ হবে বলের ভ্রমকের মান। ঠিক আছে? তো এখানে আরেকটি তোমাদের ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা হচ্ছে বলের ভ্রমকের ভেক্টর রূপ। খুব ইম্পর্টেন্ট, অঙ্ক করার জন্য এই ভেক্টর রূপটা তোমাদেরকে জানতে হবে। এই বলের ভ্রমকের ভেক্টর রূপ জি সমান হয় জি, এই জি ভেক্টর সমান আর ক্রস এস। আর ক্রস এস, এই আরটা কি না, যেটা বললাম ঘূর্ণাক্ষ থেকে লম্ব দূরত্ব, বলের প্রয়োগ বিন্দু লম্ব দূরত্ব। তাহলে এখানে আর ক্রস এস যেটা হচ্ছে, তো এইটা তোমার ক্রস গুণফল। তার মানে যে ধরো এইরকম কোনো একটা বস্তুর উপর, এই বস্তুর উপর তুমি একটা বল প্রয়োগ করেছো, এই যে বল প্রয়োগ করেছো, ধরো বলের অভিমুখটা তোমার ঠিক এইরকম ধরে নাও, এরকম। তাহলে এই বিন্দু থেকে লম্ব দূরত্ব এইটা হচ্ছে আর। ঠিক আছে? তো এই ফলে বস্তুটা তোমার এই দিকে আবর্তন করবে। তো এই আবর্তন করলে এইটা একটা ভেক্টর রাশি, মানে দেখতেই পাচ্ছ ক্রস গুণফল মানে তো একটা ভেক্টর রাশি হয়। তাহলে ভেক্টর রাশি হলে তার অভিমুখ কিন্তু এখানে একটা থাকবে। এইটা এই বলের ভ্রামক হচ্ছে অক্ষীয় ভেক্টর রাশি। তাহলে অক্ষীয় ভেক্টর রাশি হলে তার অভিমুখ কিভাবে নির্ণয় করা হয় সেটা তোমরা আগে পড়ে এসেছো অক্ষীয় ভেক্টরের ক্ষেত্রে। যে অক্ষীয় ভেক্টর নির্ণয় করা হয় মানে এই বস্তুটার উপর বল প্রয়োগ করার ফলে, বস্তুটার উপর যখন বল প্রয়োগ করছো, এই যে পরিমাণ বল প্রয়োগ করছো, বস্তুটা ঘুরছে এই দিকে। তাহলে এই দিকে তুমি যদি একটি ডান পাকের স্ক্রুকে ঘোরানো হয়, মানে ওই বরাবর যদি ডান পাকের স্ক্রুকে ঘোরাও, তাহলে স্ক্রুয়ের অগ্রগতি যেদিকে হবে সেই দিকেই তোমার বলের ভ্রমকের অভিমুখটা নির্দেশ করবে। সুতরাং এই ক্ষেত্রে যেটা বস্তুর উপর প্রয়োগ করছো, সেক্ষেত্রে বলটা প্রয়োগ করার ফলে বস্তু অ্যান্টি ক্লকে ঘূর্ণন হচ্ছে, এই বরাবর তুমি ডান পাকের স্ক্রুকে ঘোরালে তাহলে সেই স্ক্রুয়ের অগ্রগতি হবে তোমার এই তল থেকে বাইরের দিকে। সুতরাং জি অভিমুখ হবে এই বরাবর। আবার যদি বস্তুটার উপর বলের প্রযুক্ত বলটা এই দিকে না প্রযুক্ত হয়ে এই বরাবর হতো, তাহলে সেক্ষেত্রে এইটা এফ ক্রিয়াশীল হতো, বস্তুর ঘূর্ণন ক্লকওয়াইজ হতো। তাহলে সেক্ষেত্রে অভিমুখটা কোন দিকে হতো, এইদিকে তুমি ডান পাকের স্ক্রু ঘোরালে বস্তুটার অভিমুখ হবে ভিতরের দিকে। ঠিক আছে? তাহলে সেটা অভিমুখ নির্ণয় করার জন্য এইটা আমাদের কাজে লাগবে। তাছাড়া এখান থেকে কিছু অঙ্ক থাকবে যেটা তোমরা আগে করেছিলে, এই অক্ষীয় ভেক্টরের অঙ্ক, অর্থাৎ দ্বিতীয় গতিতে যেখানে আর ওমেগা ক্রস আর বা ওমেগা ক্রস আর ছিল, তারপর এফ সমান আর আলফা, আলফা ক্রস আর ইত্যাদি, এই যে ইকুয়েশনগুলো ছিল সেই ইকুয়েশনগুলোর ক্ষেত্রে যেরকম ভাবে অঙ্ক করেছিল, অর্থাৎ এখানে এফ এর মান দিয়ে দিবে, ধরো এফ সমান 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ এরকম দিয়ে দিল, আর আর সমান দিয়ে দিল 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ এরকম দিয়ে দিল, দিয়ে বললো যে হচ্ছে বলের ভ্রমকের মান নির্ণয় করো। জাস্ট এই দুটোর ক্রস গুণফল করবে, তাহলেই তোমার কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? আজকে এইটুকুই থাক, এইটা পর্যন্ত থাক। তারপরে অনুভূমিক বৃত্তাকার পথে গাড়ির বা পরে যে থিওরিগুলো আছে এই থিওরিগুলো পরের দিন এক্সপ্লেন করব। ঠিক আছে? থ্যাংক ইউ।